স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। এলিজাবেথের কণ্ঠ ভেঙে আসে, চোখ থেকে জল গড়িয়ে পড়ে। রেশমা, জানো মা, ওরা ড্যাডের বুক চিরে কলিজা তুলে নিয়েছিল। ড্যাডকে এত নৃশংস খুন করেছিল যে তার লাশটাও আর মানুষ বলে চেনা যায়নি। একটু থেমে এলিজাবেথ গলা শুকনো ভাবে আরো বলে, ড্যাডের সেই ক্ষত বিক্ষত লাশ আমাকে দেখতে দেয়নি কেউ। পুলিশদের নিষেধ ছিল। আমি শুধু দূর থেকে দেখেছি কফিনের ভেতর আমার ড্যাড। এ কথাটা বলে এলিজাবেথ ফুপিয়ে কেঁদে ওঠে। ড্যাডের লাশ দেখে মম আমার সামনে জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিল মাটিতে। আমি দৌড়ে গিয়েছিলাম মমকে ধরতে, কিন্তু পুলিশরা আমাকে কাছে যেতে দিল না। আমার ড্যাড সব কিছু, তাকে শেষবারের মতো দেখতে চেয়েছিলাম, তাও দেখালো না। সেদিন আমার কান্না কেউ শুনতে চায়নি, কারো বুকেও একটুকু জায়গা হয়নি আমার জন্য। শুধু লাশ, অন্ধকার আর অনন্ত নীরবতা। এইটুকু বলে বুকে হাত চেপে হাঁপাতে থাকে এলিজাবেথ। নিশি একটু পর পর নাক টানছে। শক্ত হৃদয়ের অধিকারী লুকাসও স্তব্ধ হয়ে তাকিয়ে আছে ক্রন্দনরত এলিজাবেথের দিকে। রেশমা নিষ্প্রভ তাকিয়ে আছে এলিজাবেথের পানে, তার চোখের পাতা ভেজা। এলিজাবেথ আবারও বলতে শুরু করলো, ড্যাডের মৃত্যু মম কখনোই মেনে নিতে পারেনি। মানসিকভাবে একেবারেই ভেঙে পড়ে। মমের পরিবার তখনও একেবারের জন্য মমকে দেখতে আসেনি, কোনো সমবেদনা জানায়নি। পুলিশ ও খুনিদের ধরতে ব্যর্থ হয়। সব কিছু যেন স্থির হয়ে গিয়েছিল। একদিন ড্যাডের কাছে যাব বলে বায়না ধরলাম। বাচ্চা সুলভ কান্নাকাটি, চিৎকার। সেদিন মম আর সহ্য করতে পারেনি, নিজের নিয়ন্ত্রণ হারিয়ে আমার গায়ে হাত তোলে। প্রথমবার আমার মুখ চিপে ধরে চিৎকার করতে থাকে পাগলের মতো। মমের সেই আচরণে আমি আরও ভয় পেয়ে গিয়েছিলাম। কান্নার তোড় দ্বিগুণ হয়ে গিয়েছিল। মমের ধৈর্য পুরোপুরি ফেটে যায়। নিজের জ্ঞান শূন্য অবস্থায় বালিশ চাপা দিয়ে আমার মুখ বন্ধ করার চেষ্টা করে। আমি শ্বাস নিতে না পেরে হাত পা ছুটছিলাম। পৃথিবীটা কেমন ঝাপসা হয়ে আসছিল। যখন আমার কোনো সারা শব্দ না পায়, তখন মমের হুঁশ ফিরে। মুখ থেকে বালিশ সরিয়ে আমার নীল হয়ে যাওয়া মুখ দেখতে পেয়ে হাউমাউ করে কাঁদতে থাকে মম। পাগলের মতো প্রতিবেশীদের দরজায় দরজায় গিয়ে ধাক্কাতে থাকে। স্থানীয় কয়েকজনের সাহায্যে আমাকে হসপিটালে নিয়ে যায়। ভাগ্যের জোরে সেদিন বেঁচে গিয়েছিলাম, কিন্তু অপরাধবোধ মমের ভেতর থেকে যায়নি। আমাকে হসপিটালে রেখে মম বাড়ি ফিরে আসে। আমাকে রেস্কিউ করা আঙ্কেল রাতে আমাকে নিয়ে বাসায় ফিরলে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় মমকে। মম সুইসাইড করে সেদিন। এতদিন যাকে শেষ সম্বল মনে করে বেঁচেছিলাম, আজকে তার ওই মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। তা মেনে নিতে পারেনি মম। কিন্তু এখানেই থেমে থাকে না। দিন দিন মমের পাগলামি বাড়তেই থাকে। হুটহাট অকারণে কাঁদতো, হাসতো, সারা রাত বারে পড়ে থাকতো, নেশা করে বাড়ি ফিরত রোজ রোজ। আমি মমকে দেখে ভয় পেয়ে কান্না করলে খুব মারতো আমাকে। আবার হুঁশে ফিরলে আমার সারা মুখে চুমুতে ভরিয়ে দিত। বুকের সাথে চেপে ধরে কান্না করতো চিৎকার করে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাব আমি। একা থাকতে না পারা আমাকে দিনের পর দিন পুরো বাসায় একা থাকতে হতো। স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় আমার। চঞ্চল আমি হুট করেই শান্ত হয়ে গেলাম। একদিন হুট করেই মম সিদ্ধান্ত নেয় কোরিয়ায় যাবে। যেভাবেই হোক নিজের জীবন ঝুঁকিতে ফেলে হলেও ড্যাডির খুনিকে খুঁজে বের করবে। কিন্তু আমার জীবন ঝুঁকিতে ফেলতে চায়নি মম। 10 বছর পর মম দেশে ফিরে।
ততদিনে আমার দাদা দাদু মারা গেছে। মম চাচার কাছে আমাকে রেখে গিয়েছিল ভরসা করে। সেদিনও বুঝতে পারিনি আর কোনো দিনও মমকে দেখতে পাবো না। ছোট মাথায় ভাবতেও পারিনি মমও ড্যাডের মতো সারা জীবনের জন্য হারিয়ে যাবে। জানতাম না সেদিন বিদায়ের মুহূর্তটাই ছিল আমার জন্য শেষ দেখা। চলে যাওয়ার সময় মম গাড়িতে উঠেও থেমে যায়, দৌড়ে ছুটে আসে আমার দিকে। চাচা তখন আমাকে শক্ত করে ধরে রেখেছিল, কারণ আমি মমের কাছে যাওয়ার জন্য চিৎকার করে কাঁদছিলাম। মম এসে এক টানে আমাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। শেষ আলিঙ্গনে ভেঙে পড়েছিলাম আমরা দুজন। পথের মানুষও সেদিন দেখেছিল মমের কান্না। কি অসহায়ভাবে মম আমাকে বুকের সাথে চেপে ধরে কেঁদেছিল, সারা মুখে চুমুতে ভরিয়ে দিয়েছিল, যেন মুহূর্তগুলো জমিয়ে রাখতে চেয়েছিল চিরতরে। যাওয়ার আগে গভীর ভালোবাসায় আমার কপাল ছুঁয়ে বলেছিল, মম ওয়েলকাম ব্যাক সুন বেটা। কিন্তু ড্যাডের মতো মমও কথা রাখেনি। কেউই আর ফিরে আসেনি। একসময় আশা ছেড়ে দিয়ে নিজের জীবনের করুণ বাস্তবতায় মেনে নিয়েছিলাম। মম আর ড্যাডের স্মৃতি আঁকড়ে ধরে বড় হয়ে উঠলাম, যেন ওরা একটুও দূরে নেই। অথচ সত্যিটা বড্ড নিষ্ঠুর। 12 বছর বয়সে আবারও সেই কুৎসিত নজরের শিকার হই। চাচাতো ভাই শিহাব সুযোগ পেলে আমার গায়ে হাত দিত, সংবেদনশীল জায়গাগুলোতে ছুঁয়ে দিত। শুধু চাচার জন্য বারবার বেঁচে যেতাম, অন্যথায় হয়তো আর পেরে উঠতাম না। চাচি মমের কথাই রেখেছিল, তবে অন্যভাবে। আমায় দেখে রাখতে খুব ভালো করে দেখে রাখতো, আমায় দেখে রাখতো, খুব ভালো করে দেখে রাখতো। বারবার এসে দেখে যেত কাজ ঠিক মতো করছি কিনা। রাতে ঘুম ভেঙেও এসে দেখে যেত রান্নাঘরের মেঝেতে শুয়েছি কিনা। মমের দেয়া কথাগুলোকে যেন শাস্তি হিসেবে প্রয়োগ করছিল। আমার রূপের প্রশংসা সবার মুখে শুনে চাচির ভিতরে এক অন্যরকম হিংস্র আগুন জ্বলত। সেটা মেনে নিতে পারতো না, তাই প্রতিদিন আমার উপর ঝাঁপিয়ে পড়তো। পড়াশোনা বন্ধ করে দিল, বাইরে যাওয়া বন্ধ করে দিল। একসময় আমাকে ঘরবন্দি করে রাখতো। স্কুলে গিয়েও কিছুদিনের মধ্যে এলাকাবাসীর নজরে পড়ে গিয়েছিলাম। সেটাও চাচির ক্রোধে আগুনে নতুন ইন্ধন জুগিয়েছিল। চাচাও তেমন কিছু বলতো না, কারণ তিনিও জানতেন এই এলাকার এমন সৌন্দর্য যে পাপের মতো চোখে লাগে সবার। বাজে বখাটে ছেলেরা বিরক্ত করতেই থাকতো। চাচাও ড্যাডের মতোই আমার রূপের ভয় পেত যে আমি যেন আরেকবার বিপদে না পড়ি, যেন কেউ আমাকে খারাপ চোখে না দেখে। চাচা আমাকে বই খাতা কিনে এনে দিত পড়ার জন্য, কিন্তু তার সঙ্গে সঙ্গে চাচির কাজের তালিকাও এত বেশি ছিল যে আমি কখনো সেগুলো শেষ করে পড়ার সুযোগই পেতাম না। রাশিয়ান স্কুল আর বাংলাদেশি স্কুলের পড়াশোনার মধ্যে অনেক পার্থক্য ছিল। আমি অনেক এগিয়েছিলাম। আমার 1 বছরের ছোট চাচাতো বোন ইব্রারকে আমি পড়াতাম। চাচি সেটা দেখতো, তাই মাঝে মাঝে আমাকে পড়ার সুযোগ দিত। তবে সেটা শর্ত সাপেক্ষে ছিল। শুধু যদি সব কাজ শেষ করতে পারি তবেই পড়ার সময় পেতাম। পড়ার প্রতি আগ্রহ ছিল আমার ছোটবেলা থেকেই, কিন্তু কাজের জন্য কখনোই পড়ার সময় পেতাম না। সব কাজ শেষ করে রাতে রান্নাঘরে এক কোণায় মোমবাতি জ্বালিয়ে পড়তাম। চাচা তা দেখে চুপ করে চোখের পানি ফেলতো, কিন্তু কিছু বলতে পারতো না চাচির জন্য, কারণ চাচি কিছু বললেই মরে যাওয়ার ভয় দেখাতো। চাচা সবসময় আড়ালে কাঁদতো, কিন্তু মুখে কিছু বলতো না। চাচি অসংখ্য কটু কথা, বোনের অপমানজনক কথাবার্তা, ভাইয়ের অসুচি দৃষ্টি, সব কিছু সহ্য করেও আমি বেঁচেছিলাম একমাত্র আশায় মম একদিন ফিরে আসবে,
মম তো আমাকে কথা দিয়েছিল, তাই আমি নিজেকে শক্ত করে ধারণ করি। ঈশান কোণে মেঘ জমেছে, ধূসর মেঘের ছায়ায় বিষণ্ণ হয়ে আছে গোধূলি। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা রাত্রির পর্দা টেনেছে ধরিত্রী। রূপালী থালার মতো গোল চাঁদ আড়াল হয়ে গিয়েছে কালো মেঘের আড়ালে। অমাবস্যার কালো রঙে তলিয়ে যাচ্ছে ভুবন। ঘুটঘুটে অন্ধকারে ঘন জঙ্গলের লম্বা লম্বা দানবীয় গাছপালা অভিশপ্ত মূর্তির মতো লাগছে। ঘন কালো জঙ্গলে বাগান বাড়িটি কোনো পরিত্যক্ত রাজপ্রাসাদের চেয়েও কম মনে হচ্ছে না। অকস্মাৎ শরীর শিউরে ওঠার মতো দমকা শীতল হাওয়া বয়ে গেল বাগান বাড়ির প্রাঙ্গণে। হঠাৎ করে বাগান বাড়ির সমস্ত ইলেকট্রিসিটি লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। অজ্ঞাত গুপ্তচর এক এক করে প্রতিটি কোণার সিসিটিভি ক্যামেরার লাইন কেটে দিল। থমথমে আবহাওয়ায় গুমট পরিবেশে শোকে গেয়ে উঠল। মুহূর্তেই শ্মশান ঘাটের মতো গা ছমছম ভাবে সংগোপন আতঙ্কে রূপান্তরিত হলো পুরো বাগান বাড়ি। রাত তখন 11টা। নিরাপত্তা ভেদ করে কেবলই ভেসে আসছে সশস্ত্র গার্ডদের ভারী বুটের চাপা শব্দ। তারা পায়চারি করছে নির্লিপ্তে সতর্ক ভঙ্গিতে। হঠাৎ তাদের দৃষ্টি আটকে আকাশের দিকে একটি হেলিকপ্টার বাগান বাড়ির আকাশে বারবার চক্কর দিচ্ছে। অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় ধরে কপালে চিন্তার ভাঁজ পড়ে গার্ডদের। মুহূর্তেই অ্যালার্ট হয়ে ওঠে সবাই। কানে থাকা ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে দ্রুত বার্তা বিনিময় হয়। বাগান বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে থাকা গার্ডরা দ্রুত অবস্থান নেয় আরো সতর্কভাবে। এদিক ওদিক নজর বোলায়, সন্দেহের ছায়া খুঁজে বেড়ালো অন্ধকারে। গার্ডদের একজন ন্যাসোর সাথে যোগাযোগের চেষ্টা করে, তবে ন্যাসোর কোনো সাড়া না পেয়ে অবিলম্বে বিপদ সংকেত পাঠিয়ে রাখে। সবাই নিজ উদ্যোগে পাখি শিকারীর মতো নিখুঁত নিশানায় বন্দুকের সরু নল তাক ধরল হেলিকপ্টারের দিকে। সেফটি লক খুলে ফেলে আঙ্গুল রাখলো ট্রিগারের উপর। চাপা উত্তেজনা আর ক্ষীণ এক ধৈর্য নিয়ে অপেক্ষা করছিল তারা। সামান্যতম ঝুঁকির ইঙ্গিত পেলেই গর্জে উঠবে আগুনের ঝলক, ভেদ করবে নীরব রাতের বুক। আচমকা হেলিকপ্টারটি নিচের দিকে নামতে শুরু করে। গার্ডরা একে অপরের দিকে দ্রুত দৃষ্টি বিনিময় করে। পরবর্তীতে তাদের সন্দেহের রেখা ক্ষণিকের জন্য ঝাপসা হয়ে যায়। ধীরে ধীরে তারা বন্দুকের নল থামিয়ে ফেলল। সতর্কতা বজায় রেখে একত্রিত হয় একজোট হয়ে। সবাই ভেবেছে রিচার্ড এসেছে। রিচার্ড দেশের বাইরে গিয়েছে 3 দিন আজ। এমন হঠাৎ আগমন তার জন্য নতুন কিছুই নয়। প্রায়শই রিচার্ড হেলিকপ্টারে করে আসা যাওয়া করে, আর মাঝে মধ্যেই এইরকম অদ্ভুত কাণ্ড ঘটিয়ে গার্ডদের সতর্কতার পরীক্ষা নেয়। এই পরীক্ষাই ঠিক করে দেয় কারা যোগ্য কারা অযোগ্য। যারা উত্তীর্ণ হতে পারে তাদের নিয়ে যাওয়া হয় ইতালিতে। সেখানে তারা সরাসরি ড্রাগন গ্রুপের হয়ে কাজ করার সুযোগ পায়। কিন্তু যারা ব্যর্থ হয় তাদের জন্য অপেক্ষা করে এক ভয়াবহ উপহার, নিঃশ্বাসরুদ্ধ মৃত্যু। রিচার্ড কায়নাত এক হৃদয়হীন নৃশংস হিংস্র শিকারী। তার হৃদয় পাথরের মতো কঠিন, মস্তিষ্ক পৈশাচিক আর সাইকোটিক। দুর্বলতা তার ধৃষ্টতার চোখে ঘৃণার প্রতীক। সে কেবল শক্তি, দৃঢ়তা আর নির্মমতার ভাষা বোঝে। তার দুনিয়ায় জায়গা আছে কেবল শক্তদের, আর বাকিদের জন্য শুধুই শেষের প্রহর। সকল গার্ড নতদৃষ্টি নিবিষ্ট করে দাঁড়িয়ে থাকলো। অনিশ্চিত উত্তেজনায় বুক ধড়ফড় করতে থাকে কারো অজান্তেই। হেলিকপ্টারটি আরো নিচে নেমে আসতে থাকে। তার দৈত্যাকার ব্লেডগুলো ঘূর্ণায়মান ঝড়ের মতো বাতাসকে ছিঁড়ে ফেলছে তীব্র শব্দে। সেই ঘূর্ণি বাতাসে সোজা পায়ে দাঁড়িয়ে থাকাই মুশকিল হয়ে পড়ল গার্ডদের জন্য। হঠাৎই অপ্রত্যাশিতভাবে হেলিকপ্টার থেকে এক ধরনের তরল পদার্থ বৃষ্টির মতো ঝরে পড়ে তাদের উপর। মুহূর্তের মধ্যে তা বাষ্পে পরিণত হয়ে চারপাশে মিশে যায়। স্নায়ুর মতো অদৃশ্য কিন্তু প্রাণঘাতী। গার্ডরা চেষ্টা করে সজাগ থাকতে, কিন্তু বাষ্প নাকে পৌঁছতেই শরীরের নিয়ন্ত্রণ হারালো তারা। একের পর এক টলতে টলতে মাটিতে লুটিয়ে পড়ে নিস্তেজ হয়ে। হেলিকপ্টারে ককপিটের পাশে বসে থাকা এক সাদা শুভ্র পাঞ্জাবি পরিহিত ব্যক্তি এই দৃশ্য উপভোগ করলো খুব। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক নিঃশব্দ ঠান্ডা বাঁকা হাসি।
চোখের কোণে কোনো করুণা নেই, কেবল নির্দয় তৃপ্তি। ককপিটের দিকে এক নিঃশব্দ ইশারা করলো পাঞ্জাবি পরিহিত লোকটি। হেলিকপ্টার এবার ধীরে ধীরে নেমে আসে সুইমিং পুলের পাশের বিস্তৃত ফাঁকা জায়গাটায়। বিশাল ব্লেডের বাতাসে সদ্য গজানো কোমল গাছগুলো দুলতে থাকে। হেলিকপ্টারের দরজা খুলে বেরিয়ে আসলো সেই সাদা পাঞ্জাবি গায়ে চাপানো লোকটি। বাতাসের তোড়ে তার কোকড়া চুলগুলো এলোমেলো হয়ে উঠছে অবাধ্যতার ঘোষণা দিয়ে। তার পেছন পেছন নেমে আসে আরো দুজন, পরনে সেফটি জ্যাকেট, মুখ ঢাকা নাইট আউট মুখোশের আড়ালে লুকিয়ে থাকা তাদের চেহারা অস্পষ্ট, কিন্তু চলার ভঙ্গিতেই ফুটেছে অদ্ভুত এক কঠোরতা। পাঞ্জাবি পরিহিত সেই অমানবিক হাসির মানুষটি দ্রুত পায়ে এগিয়ে যায় সদর দরজার দিকে। ঠোঁটের কোণে লেপ্টে আছে এক রহস্যময় বিজয়ের হাসি। পেছনে ছদ্মবেশী প্রহরী দুজন ছায়ার মতো সঙ্গ দিচ্ছে। তাদের পেটানো শরীরের গঠন শক্তিশালী, তবে চমকপ্রদ নয়। তাদের আসল ভয়াবহতা লুকিয়ে আছে বাহুর পেশিতে নয়, বরং অন্তরের অন্ধকারে। সদর দরজাটি ভেতর থেকে শক্ত করে লক করা ছিল। লোকটি সামান্য ঘাড় ঘুরিয়ে তার প্রহরীদের দিকে তাকালো শুধু। মুখে কোনো উত্তেজনা বা তাড়া নেই। ইঙ্গিত পেয়ে প্রহরী দুজন সামনে এগিয়ে যায়, আর তাদের রাজা এক পা পিছিয়ে দাঁড়ালো। দুজন প্রহরী বলিষ্ঠ কাঁধ দিয়ে পরপর কয়েকবার দরজায় আঘাত হানে। ধাতবের গর্জন ভেসে আসে নির্জনতার বুক চিরে। অবশেষে ভেতর থেকে দরজার ছিটকিনি টেনে খুলে গেল। ছিমছাম গড়নের হলেও তাদের শারীরিক শক্তি প্রমাণিত হয় এই এক মুহূর্তেই। পাঞ্জাবি পরিহিত সেই রহস্যময় মানুষটি ঠোঁটের কোণে আরো একবার ঠান্ডা তীক্ষ্ণ হাসি টেনে নেয়। এক অদ্ভুত তৃপ্তি আর অমানবিক আনন্দের ছোঁয়া নিয়ে হেঁটে গেল ভেতরে। বিকট শব্দে ঘুম থেকে লাফিয়ে ওঠে রেশমা। স্নায়ুর মধ্যে তীক্ষ্ণ কাঁপনে বুক শুকিয়ে আসে। বাগান বাড়ির ভিতরে এখন শুধু সে, নিশি আর এলিজাবেথ, এই তিনজনেই আছে। ন্যাসো তো ইতিমধ্যেই রিচার্ডের দেওয়া কাজে নিযুক্ত। তাহলে এত রাতে কে আসলো? রিচার্ড? না, রিচার্ড আসলে কখনো এমন ভাবে আসবে না। 3 দিন ধরে রিচার্ড কোনো যোগাযোগ করেনি। ওটা কি ধরনের শব্দ ছিল? দরজা ভাঙার শব্দ। নিজের স্বর্গ রাজ্যে তো কেউ চোরের মতো ঢুকবে। ঘুমন্ত নিশির দিকে এক মুহূর্ত তাকিয়ে দেখে সে শান্ত অশ্রুপ্লাবিত শীতল নিঃশ্বাসে ডুবে আছে। তারা দুজনে কিচেনের মেঝেতে ম্যাট্রেস বিছিয়ে একসাথে ঘুমায়। কিছুক্ষণ আগেই রেশমা এলিজাবেথকে রাতের খাবার ও ঔষধ খাইয়ে শুইয়ে দিয়েছিল। এলিজাবেথ যাকে দেখে এখন যেন জীবন্ত মৃত এক মূর্তি মনে হয়। কিছুদিন আগে রিচার্ডের করা অমানবিক টর্চারের পর থেকে একেবারে চুপ হয়ে গেছে। যতটা সম্ভব সুস্থ হতে হয়েছিল, কিন্তু সেদিনের পর থেকে এলিজাবেথের মুখে কোনো কথা নেই। রেশমা বুঝতে পারে না কেন এলিজাবেথ হঠাৎ এমন চুপ হয়ে গেছে, কিন্তু অন্তরের গভীর থেকে অনুভব করতে পারে এলিজাবেথের ভিতরে কোনো এক সত্তার মৃত্যু ঘটেছে। হয়তো আর কোনো শক্তি নেই তার শরীরে, জীবনে বা মনে, যা তাকে পুনরায় জাগিয়ে তুলবে। নিশির ঘুম খুবই গভীর, তাই এত শব্দেও ঘুম ভাঙেনি। বুকে সাহস সঞ্চয় করে উঠল রেশমা। নিঃশব্দে নগ্ন পা ফেলে ডাইনিং এরিয়া থেকে উকি দিল রেশমা। সামনে তাকাতেই ভয়ে শিউরে উঠল সর্বাঙ্গ। 3 জন লোক এদিকেই আসছে। অন্ধকারের জন্যে অবয়ব অস্পষ্ট হলেও রেশমা বুঝতে পারে এরা রিচার্ডের দলবল নয়। উচ্চতা এবং স্বাস্থ্য কোনো দিক দিয়েই এরা রিচার্ডের সাথে সাদৃশ্যপূর্ণ নয়। শুধুমাত্র সামনের জন দেখতে একটু সুস্বাস্থ্যের অধিকারী, সেই সাথে পেটানো শরীর। রেশমা শুকনো ঢোক গিলে কিচেনে গেল আবারও। কিচেন ক্যাবিনেটের ওপর দাঁড়িয়ে সরু ফাঁকা জায়গা দিয়ে বাইরে তাকালো। সোডিয়াম আলোতে দেখা যাচ্ছে গার্ডরা মাটিতে লুটিয়ে পড়ে আছে নিস্তেজ। এবার ভয়ে শরীর কাঁপতে থাকে রেশমার। কাঁপছে চোখের পাতা। তাকালো ঘুমন্ত নিশির দিকে, যে বেঘরে ঘুমোচ্ছে। দিন দুনিয়ার কোনো খবর নেই। রেশমা ঠোঁট গোল করে পরপর 3 বার নিঃশ্বাস ছাড়ে। গুটি গুটি পায়ে নিশির কাছে গিয়ে কম্বল দিয়ে আপাতমস্তক ঢেকে দেয়। নিজের মাথার বালিশটাও নিশির কানের উপর রাখে, যেন শব্দ কর্ণপাত না হয়। রেশমা আবার ছুটে যায় ডাইনিং এরিয়ায়। ওরা ইতিমধ্যেই লিভিং এরিয়ায় চলে এসেছে।
ভয়ে সংকীর্ণে শরীর থেকে নির্গত শীতল ঘামে জামা শরীরের সাথে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে যায়। রেশমা শব্দ ছাড়া কয়েকটা চেয়ার বহু কষ্টে টেনে নিয়ে ঘুমন্ত নিশির সামনে সাজায়, যাতে বোঝা না যায় এখানে কেউ শুয়ে আছে। এবার এলিজাবেথের কথা ভাবতেই বুকে মোচড় দিয়ে ওঠে রেশমার। যে করেই হোক এলিজাবেথকে বাঁচাতে হবে। যারা এসেছে তারা নিশ্চয়ই ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। শত শত মানুষের রক্ত ঝরছে রিচার্ডের হাতে, শত্রুর অভাব নেই তার। তাদেরই কেউ হয়তো রিচার্ডের অনুপস্থিতির সুযোগ নিয়ে আক্রমণ করতে এসেছে। তিন ছায়ামূর্তি মানব যতই এগিয়ে আসছে ততই রেশমার কপালের মধ্যভাগে ভাঁজ আরো গভীর হয়ে সংকুচিত হচ্ছে। নিষ্পলক তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো রেশমা, আর একটু কাছে আসতেই বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায়। দুহাতে মুখ চেপে ধরলো। সামনের লোকটির কৃষ্ণ গহ্বরের মতো গভীর চোখে তাকাতেই চিনে ফেলল। বহুবার টিভিতে দেখেছে তাকে, কিন্তু এত মহৎ একজন মানুষের রাতের আধারে গ্যাংস্টারের বাসভবনে আসার কারণ কিছুতেই বুঝতে পারে না রেশমা। যখন দেখে তিনজন কোনো দিকে না তাকিয়ে সরাসরি সিঁড়ির দিকে পা বাড়ায়, তখন রেশমার ষষ্ঠ ইন্দ্রিয় তীব্র সংকেত দেয় ওরা এলিজাবেথের জন্যেই এসেছে। ওরা নিশ্চয়ই আগে থেকেই জানে আজ রিচার্ড বা তার কোনো বডিগার্ড বাড়িতে নেই। আর চুপ থাকতে পারল না রেশমা। নিজের জীবনের কথা একবারও না ভেবে কিচেন থেকে সবজি কাটার ছুরি নিয়ে দৌড়ে ছুটে যায় ওদের পেছন পেছন। দাঁড়ান। রেশমার বজ্রকণ্ঠে বলা কথায় কারো মধ্যে তেমন কোনো ভ্রুক্ষেপের ছাপ দেখা গেল না। মানবটি নির্লিপ্ত ভঙ্গিতে সবিনয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। তার পিছু পিছু বাকি দুজনও থেমে যায়, পায়ের গতি বাড়িয়ে এগিয়ে যায়। রেশমার গলা কাঁপছিল ভেতর থেকে, তবুও পরোয়া করে না। বুক ঠুকে চেঁচিয়ে ওঠে, আপনাদের উদ্দেশ্য কি? কেন এসেছেন এখানে? থামে না কেউ। রেশমা ছুটে পিছু পিছু উঠতে থাকে তাদের। আগুন বর্জন করলো কথায়, চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। আপনাকে তো আমরা ভালো মানুষ জানতাম, রাতের আধারে এটাই বুঝি আপনার আসল রূপ? অতর্কিত আক্রমণে হতচকিয়ে যায় রেশমা। দুজনের একজন ঝাঁপিয়ে পড়ে তার কণ্ঠনালী শক্ত হাতে চেপে ধরে। রেশমার হাত থেকে ছুরিটা ঝনঝন শব্দে সিঁড়িতে পড়ে যায়। রেশমার দুই চোখ উত্তল হয়ে ওঠে। শ্রাবণের বৃষ্টি ধারার মতো অশ্রু গড়িয়ে পড়ে কার্নিশ বেয়ে। দম বন্ধ হয়ে আসে, বুকের ভেতর হাহাকার জমে ওঠে। তবুও ভাঙা গলায় ফুসফুসের শেষ শক্তি দিয়ে চেঁচিয়ে ওঠে। এলিজাবেথের রুমের দিকে এগিয়ে যাওয়া লোকটাকে ডাকতে থাকে, আল্লাহর দোহাই লাগে, এমন নিষ্ঠুর হবেন না। গলায় চেপে রাখা হাতের দৃঢ়তা আরো বাড়তে থাকে। রেশমার বুকের ভিতর সবকিছু শুকিয়ে যায়। সামনে থাকা মানুষটি যেন এক ক্ষুধার্ত হিংস্র দানব। বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে বলল, মরার খুব শখ হয়েছে না? রেশমা অস্পষ্ট স্বরে বিলম্বহীন জবাব দেয়, আমার মেয়ের কাছে যেতে হলে আমাকে মেরে যেতে হবে। বাঁকা হাসি দিয়ে লোকটা তার চিবুকে রহস্যময় হাসি ছড়িয়ে দিল। জ্যাকেটের ভিতর থেকে ছোট সাইজের স্টিলের কারামবিটের ছুরি বের করে সোজা ঢুকিয়ে দিল রেশমার পেটে। একদম যেন পাকস্থলীকে খুবলে নিয়ে বেরুলো ছুরিটা। রেশমার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। ফিল্টি নিয়ে ছিটকে আসা তাজা উষ্ণ রক্তগুলো গিয়ে পড়ে পাশে দাঁড়িয়ে থাকা লোকটির মুখে। লোকটি চোখ মুখ কুঁচকে ফেলল। নৃশংস দৃশ্য দেখে ভেতরে ভেতরে কেঁপে উঠলেও নিজেকে যতটা সম্ভব শক্ত রাখলো। বোঝাই যাচ্ছে এসব কাজের জন্য সে মোটেও দৃঢ় নয়। শরীরের স্নায়ুকোষগুলো অকেজ হতে থাকে ধীরে ধীরে। রক্ত চলাচলের গতি কমে আসে। রেশমার চোখের সামনে সব ঘোলাটে হয়ে উঠতে থাকে। তবে শরীরের ব্যথা থেকে বেশি ছটফট করছে এলিজাবেথের কথা ভেবে। রহস্যময় মানুষটার মুখ থেকে দ্বিতীয়বারের মতো শব্দ বের হয়। নিরুদ্বেগ ভাবে বলল, তোমার। তৎক্ষণাৎ গলায় চেপে রাখা হাত আলগা করে দিলে সিঁড়ি ভাঙতে ভাঙতে নিচে পড়তে থাকে রেশমা। নিশি দুহাতে মুখ চেপে ধরল। কিছুক্ষণ আগেই তার ঘুম ভেঙে গিয়েছিল। আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সেই লোমহর্ষক দৃশ্যও সে দেখেছিল। ডুকরে কেঁদে উঠল।
তবুও আগানোর সাহস পেল না। অসহায় কাতর চোখে তাকিয়ে থাকলো রেশমার নিথর দেহে। কপাল ফেটে রক্ত মেঝেতে আলপনার মতো বিছিয়ে যাচ্ছে। অকুত ভয়ে হৃদয় তখনও মৃত্যুর ব্যথা ভুলে উপরে তাকিয়েছিল। প্রতিটি মায়ের কাছে তার সন্তানই সবকিছু, হোক না তা অন্যের। মাতৃমন গেয়ে উঠে সন্তানের সমবয়সী কাউকে দেখলেই। নিজের জীবনের কথা না ভেবে শেষ পর্যন্ত লড়েও রেশমা পারল না এলিজাবেথের জীবন বাঁচাতে। চোখে ব্যর্থতার নিশানার ছাপ। সহসায় চোখ বুজে এলো রেশমার। কিছু পড়ার শব্দে ঘুম থেকে ধরপড়িয়ে উঠে এলিজাবেথ। দুদিন ধরে স্লিপিং পিলস নিচ্ছে এলিজাবেথ। পরাজিত জীবনে আবারও হেরে গেল সে চরমভাবে। বেশ কিছুক্ষণ ধরে অনুভব হচ্ছিল ঘুমের মধ্যে কেউ তার উপর ঝুঁকে আছে, একগুঁয়ে দৃষ্টিতে তাকিয়ে। কারোর গরম নিঃশ্বাস আছড়ে পড়ছিল মুখের উপর। গলা শুকিয়ে আসে এলিজাবেথের। ঢোক গিরে বেডসাইড ঝুঁকে পানির গ্লাসটা নিতে গেলে আকস্মিকভাবে ঘাড়ের পিছন থেকে একটি শক্ত হাত এসে রুমাল দিয়ে মুখ চেপে ধরল। আবারও ঘুমের জগতে তলিয়ে গেল এলিজাবেথ কিছু বুঝে ওঠার আগেই। বুঝতেও পারল না সব হারিয়ে পাওয়া নতুন কৌলো হারিয়ে ফেললো চিরকালের জন্য। মম ড্যাডের মতো রেশমাও মাও তাকে ফাঁকি দিয়ে চলে গেছে। সাদা পাঞ্জাবি পরিহিত সেই মানবটি এলিজাবেথের ধনুকের মতো বাঁকানো শরীর কোলে তুলে নিল। ঠোঁটের কোণে বিজয়ের হাসি। এগোতে থাকলো দরজার দিকে। সাজানো পরিবেশ বিধ্বস্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লিভিং এরিয়ার কোনো কিছুই আর আস্ত নেই। ভাঙা কাচের গ্লাসের টুকরোগুলো গড়াগড়ি খাচ্ছে লাল রক্তে। ন্যাসো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখ চুপসে রয়েছে। সেও যথেষ্ট পরিমাণ তথস্থ। মেঝেতে সারি সারি গার্ডের লাশ পড়ে রয়েছে। শীতের প্রথম প্রবাহে কুয়াশায় ভেজা মৃত্তিকায় যেমন শিউলি ফুল বিছিয়ে থাকে, ঠিক তেমনি কয়েক মিনিটের ব্যবধানে রক্তের বন্যা বয়ে গেছে রিচার্ডের লাক্কুরিয়াস ডার্ক থিমের লিভিং এরিয়ায়। রেশমার লাশের উপর সফেদ সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। নিশি রেশমার রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো প্রকম্পিত হচ্ছে। খোদিত হিংস্রতার মতো গর্জন শোনা যাচ্ছে শুধু। শূন্য দৃষ্টিতে জমে থাকা ক্রোধের পাহাড় যেন এক দানবীয় শক্তি হয়ে ফুঁসে উঠছে। অতি ফর্সা শরীরের মধ্যে আগ্নেয়গিরির লাল লাভার মতো এক বীভৎসতা। রিচার্ডের মস্তিষ্ক একেবারে থমকে গিয়ে তার চিরাচরিত পৈশাচিক আত্মার কাছে নত হয়ে গিয়েছে। ক্রোধে মটমট করছে। ধারালো চোয়াল শক্ত হয়ে উঠেছে। ধুরা সাপের মতো চোখের আগুন ছড়িয়ে পড়ছে চারপাশে। কি করবে কিছুই বুঝতে পারছে না। উত্তেজিতভাবে ছটফট করছে শুধু। পায়চারি করছে রক্তের উপর দিয়ে অনবরত। আবারও হিংস্র হয়ে উঠল। অবশিষ্ট দুজন গার্ডের মস্তক বরাবর গুলি করে খুলি উড়িয়ে দিল। ওদের হাত পা বেঁধে হাঁটু ভেঙে বসিয়ে রাখা হয়েছিল। মুখগুলো উদ্বিগ্নতায় পূর্ণ ছিল। অতপর রক্তশূন্য হয়ে ধ্বংসের মাঝে হারিয়ে ঢলে পড়ল রক্তের স্রোতে। পাপাচারে নিবিষ্ট এক অন্তহীন মরীচিকা থেকে মুক্তি নিয়ে তারা চিরতরে বিদায় নিল। শুকনো ঢোক গিলতে গিলতে ন্যাসো এগিয়ে আসে। নতজানু হয়ে বলল, বস, হেলিকপ্টার থেকে ক্লোরোফর্ম ছাড়া হয়েছিল, তাই গার্ডরা কিছু বুঝে ওঠার আগেই। রিচার্ডের আগুনের মতো জ্বলন্ত চোখ দুটি দেখে ন্যাসো বুকের মধ্যে এক ধরনের শূন্যতা অনুভব করলো। পিছিয়ে আসলো সে। রিচার্ডের চোখের গহ্বরের চারপাশে থাকা নীল রগগুলো হঠাৎ উত্তেজনায় টানটান হয়ে উঠেছে, যেন কোনো আগ্নেয়গিরির লাভার মতো এক ভয়ঙ্কর শক্তির প্রতীক। রিচার্ডের মধ্যে উগ্রতা গড়ে ওঠে। তার হিংস্রতা যেন এক ক্ষুধার্ত পশুর মতো প্রবল হয়ে ওঠে। দাঁতগুলো একে অপরকে শক্তভাবে চেপে ধরে গর্জন করতে করতে বলল, I want that motherfucker in my basement. ন্যাসো রিচার্ডের চোখের আগুনে পুড়ে গিয়ে সস্ত্রীক দুই পাশে মাথা নাড়িয়ে যায় চুপচাপ। কিছু বলতে সাহস পেল না। রিচার্ডের ক্রোধ বাড়তেই থাকে। পায়ের রক্ত তিরতির করে মাথায় উঠে যেতে থাকলো।
হিংস্র পৈশাচিক মস্তিষ্কের সঙ্গে রেলগাড়ির মতো চেইন টেনে একের পর এক ক্রোধ চিৎকার করতে করতে ছুটে চলেছে। রিচার্ড আবারও পায়ের নিচে পিষে রাখা সাদা কাগজের উপর পা সরিয়ে পুনরায় তাকালো লেখাটার দিকে। If you are a gangster, then I am the predator, taking my prey. এলোকেশি, অতি পরিচিত মধুমিশ্রিত মাতাল স্বরে স্তম্ভিত ফিরে পাই এলিজাবেথ। দরজার সামনে খাবারের ট্রে হাতে দাঁড়িয়ে থাকা কৃষ্ণ গহ্বরের ন্যায় অবয়বে তাকাতেই চোখ জলজল করে উঠল এলিজাবেথের। খেলে গেল ঠোঁটের কোণে প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি। চোখ ভিজে এলো, কেঁপে উঠল ওষ্ঠদয়। ছুটে গিয়ে হামলে পড়ল পুরুষালী বৃক্ষপটে, অঝরে কাঁদতে থাকে। এই মেয়ে, চোখ নামাও, নামাও বলছি। তবুও চোখ নামাই না ইব্রাত, না চোখের পাতা ফেলে। একদৃষ্টিতে তাকিয়ে আছে ন্যাসোর দিকে। 4 দিনের অনাদরে গালের মাংস চুপসে 4 দিনের অনাহারে গালের মাংস চুপসে চামড়ার সাথে মিশে গেলেও চোখে মুখে নেই কোনো ক্লান্তির ছাপ। নিমেষহীন দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলো মন্ত্রমুগ্ধের ন্যায় এক দৃষ্টিতে। ন্যাসো পানির বোতলের মুখ লাগিয়ে উঠতে উদ্যত হলে হতচেতন হয়ে ফেরে ইব্রাত। খই হারিয়ে তড়িঘড়ি করে ব্যগ্র কণ্ঠে বলল, আপনি অসম্ভব সুন্দর, আমার দেখা সব থেকে সুন্দর মহাপুরুষ আপনি। কণ্ঠে ছিল জান প্রাণ উজাড় করে দেওয়া মোহ, নিখুঁত আত্মসমর্পণের নীরব ভাষা। ন্যাসো পানির বোতলে কর্ক লাগিয়ে স্যাঁতসেঁতে মেঝেতে রাখলো। তারপর এক হাঁটু গেড়ে বসলো ইব্রাতের মুখোমুখি। হাত পা বাঁধা রক্তাক্ত, ওর মুখ একদম স্বচ্ছ গভীর জলের আয়নার মতো। যা লেখা তা যে কেউ পড়তে পারবে। উপর থেকে সাদা সিধা দেখালেও ভেতরে জটিলতার পাহাড় অসীম ভয়ঙ্কর। ন্যাসোর অভিব্যক্তিতে রাগ নেই, দুঃখ নেই, হাসিও নেই, সবসময় একটাই রং, নিরেট ঠান্ডা। এই দৈত্যাকৃতির মানুষটা একাই 10 জনকে মাটিতে মিশিয়ে দিতে পারে। তার শীতল বুদ্ধিমত্তার কাছে পরাজিত হয়েছে অনেক দুর্ধর্ষ যোদ্ধা। তাই তো রিচার্ড তাকে নিজের ডান হাত বানিয়েছে। এতটা পথ পেরিয়ে এসেছে ন্যাসো, অথচ এই কঠিন খোলসের বাইরে এখন আর বেরোতে পারে না। ওর কণ্ঠে নেই কোনো উত্তাপ, নেই অযাচিত ক্ষুব্ধতা, কেবল বরফ শীতল স্বরে বলল, আমার হাতে কাটা মানুষের মাংসের সাইজগুলো দারুণ নিখুঁত হয়। ঠান্ডা কণ্ঠের বাক্য হলেও তাতে ছিল এক নিজস্ব ওজন। এই গভীর শ্বাসরুদ্ধকর শব্দ ছিল ইব্রাতের ধারণ ক্ষমতার অনেক বাইরে। ভেতরে ভেতরে ভয় জমলেও মুহূর্তের উৎকণ্ঠা কাটিয়ে তাকালো ন্যাসোর সুগভীর নিখোশ বাদামি আঁখিতে। ইব্রাতের উচ্চতা ন্যাসোর বিশাল কাঠামোর নিচে পড়ে বাধ্য হয়েই ঘাড় উঁচিয়ে দেখতে হয় ওকে। এতক্ষণ তাকিয়ে থাকতে থাকতে ঘাড়ে ব্যথা ধরে গেল, কিন্তু হৃদস্পন্দন যেখানে থমকে আছে সেখানে ব্যথার আর কেই বা মূল্য। বেহায়া মন, নিষ্প্রভ দ্বিধাহীন দৃষ্টি, সবকিছুই অপরাধীর মতো ন্যাসোর ওপর আটকে রইল। তবু আপনি মহাপুরুষ আমার কাছে। এতক্ষণে ন্যাসোর অভিব্যক্তিতে সামান্য পরিবর্তন দেখা গেল। একপাশে ঠোঁট বাঁকিয়ে ঠান্ডা হাসল সে। ইব্রাতের কান বরাবর শক্ত পুরুষালী হাত রাখলো দেওয়ালে, সামান্য ঝুঁকে এলো ওর দিকে। ন্যাসোর গাঢ় উষ্ণ নিঃশ্বাস ইব্রাতের মুখ ছুঁয়ে যাচ্ছে। শির দ্বারা বেয়ে শীতল একটা স্রোত নেমে গেল। বুকের ভেতর কেমন যেন চাপ ধরে আসছে। হঠাৎ লজ্জায় সদ্বিদ ফিরে পেল ইব্রাত। বেহায়া দৃষ্টি এবার নত করল, কিন্তু সেই দুধর্মনীয় মন কি এত সহজে হার মানে? এত কাছাকাছি থাকা, এত উত্তপ্ত উপস্থিতি, আলিঙ্গনের সুযোগ কি হাতছাড়া করা যায়? না, কখনোই না। শিরশিরে অনুভূতিতে আবারও নিভু চোখে চাইল ন্যাসোর চওড়া তামাটে শরীরের দিকে। তবে ন্যাসো সেই দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করলো। কাট কাট গলায় শুধালো, ওয়ানা ডাই? ইব্রাতের জবাব আসতে দেরি হলো না। I just wanna be yours. এইবার ন্যাসোর কপালে এক রাশ ভাঁজ পড়ল। ইব্রাত থেকে খানিকটা সরে দাঁড়িয়ে শীর্ণ স্বরে বলল, খুব পাকা পাকা কথা বলছো। 4 দিন না খেয়েও 1 ফোঁটা এনার্জি কমেনি দেখি।
পানি দেওয়া বন্ধ করে দিতে হবে এবার। হঠাৎ বিষণ্ণতায় চুপসে গেল ইব্রাতের তনু মন। ঘাড় ঘুরিয়ে তাকালো পাশের ছোট্ট লোহার খাঁচার দিকে। দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো অন্ধকার ঘরে ইঁদুর ধরার ফাঁদ পাতা হয়েছে, আর ভুল ক্রমে সেখানে আটকা পড়েছে এক মধ্যবয়সী নারী। 4 দিনের অনাহারে সবিতা বেগমের শরীর নিস্তেজ হয়ে এসেছে। ছোট্ট খাঁচার চারপাশে আবার তারকাটার বেড়া। নড়াচড়া তো দূরের কথা, উঠে বসারও উপায় নেই। নিস্তেজ শরীর নিয়ে ঘুমিয়ে আছেন তিনি, যেন কোনো ক্লান্ত বিধ্বস্ত পাখি। ইব্রাত মায়ের দিকে তাকাতেই বুকের ভিতর মোচড় অনুভব করলো। সমস্ত মুগ্ধতা, সমস্ত ভালো লাগা নিমেষে মুছে গিয়ে চোখে শ্রাবণ মেঘের ধারা বইতে শুরু করলো। কণ্ঠ বুঝে এলো কান্নায়, ফ্যাসফ্যাসে স্বরে বলল, দয়া করে আমার মাকে কিছু খেতে দিন, এভাবে শুধু পানি খেয়ে বাঁচা যায় না। ব্যথাতুর কণ্ঠের গুরুতর অনুরোধও হাসতে হাসতে উড়িয়ে দিল নেসো। ঠোঁট কামড়ে ভ্রু কুঁচকে বলল, তুমি বাঁচবে কি করে? ইব্রাত চোখের জল মুছে দৃঢ় কণ্ঠে জবাব দিল, আপনাকে পাওয়ার জন্য হলেও আমাকে বাঁচতে হবে। ইব্রাতের তাৎক্ষণিক বিলম্বহীন জবাবে এবার সম্পূর্ণ দৃষ্টি ওর ওপর দিল নেসো। এলিজাবেথের মতো অপার সৌন্দর্য না থাকলেও ইব্রাতের মধ্যে এক ধরনের মায়া আছে, অপরিসীম, গভীর, বাঁধনহীন। উজ্জ্বল শ্যামলা চেহারায় 4 দিনের অনাহারের ছাপ স্পষ্ট। পুষ্টিহীনতায় ক্লান্ত, হরিণের মতো টানা চোখ জোড়ার নিচে অবাধ্য কালো দাগ জায়গা দখল করেছে। অথচ সেই শ্যামলা মুখশ্রীর বিপরীতে গাঢ় গোলাপি ঠোঁটজোড়া যেন ডোবায় ফোটা দুটি পদ্ম ফুল। স্নিগ্ধ, আর সেই স্নিগ্ধতায় মোড়া গোটা অবয়ব। তবে নেসো সেই স্নিগ্ধতার বিপরীতে চিবুক শক্ত করল, দৃষ্টি কঠোর, গলা ঠান্ডা। চিবিয়ে চিবিয়ে ইটালিয়ান অ্যাকসেন্টে বলল, খুব কষ্ট হচ্ছে মায়ের জন্য না? যখন অন্য একটা মায়ের সন্তানকে দিনের পর দিন না খাইয়ে রেখেছিলে তখন কেমন লাগতো? খুব ভালো লাগতো, তাই না? এখন লাগছে না কেন? মেঝে খুব ঠান্ডা, অন্ধকারে থাকতে ভয় লাগছে। তখন সেই এতিম মেয়েটার কেমন লেগেছিল একবার ভেবেছিলে? তোমার বয়সে একটা মেয়ে যখন ব্যাড টাচের শিকার হতো, নিজের কাছেও কি একটু ইনসিকিউর ফিল হতো না? 7 হাতের একটা ঘরের মধ্যে দিনের পর দিন যখন ওকে আটকে রেখেছিলে তখন এত খারাপ লাগা কোথায় ছিল? ডু ইউ থিঙ্ক পিপল আর ফাকিং ফুল? নেসোর শেষের কথাগুলো ছিল ঝাঝালো, কর্কশতায় ভরা। ইব্রাতের সমস্ত কায়া কেঁপে উঠল। নেসো আগুন বর্ষণ করলো কথায়, আর চোখে চলল ক্রোধের অগ্নি। ওপরের ও নিচের মাংসপিণ্ডের ওজনে ওর চোখের গোলমণি ছোট মাছের চোখের মতো দেখাচ্ছে, সংকুচিত তবে প্রাণবন্ত, যেন পর্বতমালায় মেঘহীন সাদা আকাশের নিচে কাটা কাটা গাছের ফাঁক গলে বেরিয়ে আসা পাহাড়ের গোল ঢিলা বাদামি রঙের ছোট্ট চোখ জোড়া। তবে এই বাদামি চোখে এখন দাউ দাউ করে আগুনের শিখা। ইব্রাত হেসে ফেলল চোখে পানি সমেত, ভাঙা কণ্ঠে ফিসফিস করে বলল, তখন আমার জীবনে কেন আসলেন না? আরো কিছু বছর আগে দক্ষিণে দমকা হাওয়ার মতো আপনার আগমন হলো না কেন? ছোট ছোট চোখ আরো ছোট হলো ইব্রাতের কথায়। নেসো তেরছা নজরে তাকিয়ে জিজ্ঞেস করলো, মানে? একই স্বরে প্রত্যুত্তর করলো ইব্রাত, তাহলে হয়তো আমি অনেক আগেই মায়ের শেখানো গুলি থেকে বেরিয়ে নিজের মন দিয়ে কথা বলতে পারতাম। চোখের সামনে থেকে রঙিন পর্দা সরিয়ে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারতাম। এই যেমন এখন বলছি, মন থেকে যা আসছে তাই বলছি, কানের পাশেই কোনো কুপরামর্শদাতা নেই। তাহলে হয়তো আমার পাপের ওজন একটু হলেও হালকা হতো। বিশ্বাস করুন, আমি সত্যি অনুতপ্ত আমার কাজের জন্য। প্রেমে পড়ে আমি বুঝেছি কষ্ট কী জিনিস। খুব সুখে থেকে আমি কখনো এলিজাবেথের কষ্ট অনুধাবন করতে পারিনি। একটু থেমে ইব্রাত চোখ নামালো, কণ্ঠে অভিমান মেশানো স্বীকারোক্তি। সেদিন আপনাকে প্রথম দেখায় এক বুক ভালো লাগায় চেয়ে গিয়েছিল মন। বুকের ভেতর ত্রিম ত্রিম শক্ত থামছিলই না। সেই কঠিন মুহূর্তেও আমি ছিলাম এক অন্য জগতে, সুখের দোলায় তুলছিল মন। কিন্তু যখন আপনি চলে গেলেন তখন বুঝলাম আমার শূন্য শূন্য লাগছে। সেদিন থেকে আমি প্রথমবারের মতো এলিজাবেথের কষ্ট বুঝতে শুরু করি, অনুভব করতে শিখি হারানোর যন্ত্রণা।
আমি আম্মুকেও অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। বিশ্বাস করুন, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমাকে দয়া করে সাহায্য করুন। আপনাদের বসকে খুঁজতে অনেক চেষ্টা করেছি, আমি আর বাবা, কিন্তু কোথাও পাইনি। প্লিজ বলুন না, এলিজাবেথ কোথায় আছে, কেমন আছে? অনুশোচনায় জর্জরিত কথাগুলো উপেক্ষা করে উঠে দাঁড়ালো ন্যাসো। চলে যাওয়ার জন্যে উদ্যত হলো। তখনই পেছন থেকে ইব্রাতের অদ্ভুত চত্বস প্রেম গীতি তেড়ে আসলো। তবুও থামে না ন্যাসো, এগোতে থাকে। ভালোবাসি আমি আপনাকে। সারা জীবন এভাবে বন্দি করে রাখুন, আর যেভাবেই রাখুন আপনার কাছেই রাখুন। আমরা বাঙালি মেয়েরা মরলেও ভালোবাসার মানুষের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। এতেই থামে না ইব্রাত, নিস্তেজ স্বরে অনড়ভাবে বলতে থাকে। ভালোবাসা পায়ে ঠেলা জিনিসটা বুকে পুষে আগলে রাখতে হয়, নয়তো নষ্ট হয়ে যায়। আপত্তি নেই। পায়ের গতি নিটল রেখেই বলল ন্যাসো গুরু গম্ভীর গলায়। চিলতে হাসলো ইব্রাত, এবার মৃদু চেঁচালো দুর্বল গলায়। ধ্বংস হতে চাই আপনার প্রেমে। ন্যাসো থামলো, একপাশে ঘাড় বাঁকালো, তবে পেছন ফিরে তাকালো না। অদৃশ্য দূরত্ব বজায় রেখে রুষ্ট কণ্ঠে বলল, এই প্রেমে বিধ্বস্ততা ছাড়া কিছুই নেই। ধ্বংস তো তুমি হবেই মেয়ে। ইব্রাত কিছু বলার সুযোগ পাওয়ার আগেই লম্বা লম্বা পদক্ষেপে ব্যাচবেন্ট ছাড়ল ন্যাসো। কালো পোশাকধারী দুজন গার্ডের সামনে এসে শক্ত কণ্ঠে নির্দেশ দিল, আজ থেকে পানিও যেন না দেওয়া হয় এদের। গার্ডদের নিশ্চুপ সম্মতি দেখে তপ্তশ্বাস ফেলল ন্যাসো। পায়ের গতি ধীর করে বাগান বাড়ির ভেতরে প্রবেশ করলো, যেখানে অপেক্ষা করছে রিচার্ডের হিংস্র আচরণ, যার সম্মুখীন হওয়ার জন্যে নিজেকে নিটোল করে নিতে হবে। ক্লোরোফর্মের প্রতিক্রিয়া কাটতেই পিটপিট করে চোখ খুলতে চেষ্টা করলো এলিজাবেথ। চোখের পাতায় যেন কেউ বিশাল আকৃতির পাথর রেখে দিয়েছে। অধিক ওজনে টলমল করছে, খুলতে পারছে না চোখ। তোলার মতো নরম বিছানার সাথে ধনুকের মতো বাঁকানো শরীর লেপ্টে আছে। অনুভব করছে সে, আশপাশের শব্দগুলো বলে দিচ্ছে এখন সে সুস্থ সবল আবাসিক কোনো এলাকায় আছে। গাড়ির হর্ন শোনা যাচ্ছে, খুব সম্ভবত কাছেই ব্যস্ত কোনো রাস্তা, যেখানে বিপরীতহীনভাবে ছুটে চলেছে যানবাহন বিভিন্ন গন্তব্যে। খোলা জানালা দিয়ে আছে সতেজ বাতাস, প্রশান্তিময় মুক্ত প্রকৃতির গন্ধ মাখা। বহুদিন পর সেই বাতাস ছুঁয়ে দিচ্ছে এলিজাবেথের শুষ্কতায় খড়িয়ে যাওয়া শরীর। বহু কসরত করে অবশেষে চোখ খুলতে পারল এলিজাবেথ। চোখের পাতা খুলতেই ফাঁক গলে উন্মুক্ত হলো এলিজাবেথের নিকষ সুগভীর কালো আঁখি যুগল। তবে সোডিয়াম লাইটের তীর্যক আলোতে তা বেশিক্ষণ টিকতে পারল না। আলো চোখে পড়তেই দ্রুত হাতে চোখ ঢেকে ফেলল। কিছুক্ষণ নিয়ে ধাতস্থ হলো, আবারও চোখ মেলে উঠে বসতেই বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল ওর চোখ। হতভম্ব দৃষ্টিতে পুরো কক্ষ জুড়ে বুলিয়ে দিল নজর, অবিশ্বাসে অবিশ্বাস্যভাবে। এটাকে স্রেফ একটা রুম বলা ভুল হবে। কেউ খুব ধৈর্যের পরিচয় দিয়ে আদরের হাতে সাজিয়েছে এই ডিজনিল্যান্ড। এলিজাবেথের মনে হলো সে কোনো পিঙ্কিস ওয়ার্ল্ডে অবতরণ করেছে। ক্লোজেট থেকে শুরু করে বিছানার বেডশিট, বালিশ, সোফা, পর্দা সবকিছুই পিঙ্ক, যেন কোনো ছোট্ট মেয়ের স্বপ্ন সত্যি হয়েছে। এমন ব্যক্তিগত কক্ষের জন্য কত মেয়ে না স্বপ্ন দেখে। খুব কম সংখ্যক নারী আছে যারা পিঙ্ক অপছন্দ করে। এলিজাবেথের চোখে এখনো বিস্ময়ের ছায়া। মনে হচ্ছে সে এখনো স্বপ্নের মধ্যে ঘুরছে। স্যাঁতসেঁতে রান্নাঘরের শক্ত মেঝে আর রিচার্ডের ভয়ঙ্কর ডার্ক থিমের ঘর থেকে এই সাজানো রুমে এসে সে নিজেকে মানতে পারছে না। কখনো বাচ্চাদের একটা কমন ট্রিক কাজ দেয়, এমনই কিছু মনে করেই এলিজাবেথ নিজেকে ঘর থেকে বের করার চেষ্টা করলো। জিভ দিয়ে ওষ্ঠ ভিজিয়ে হাতে চিমটি কাটলো একটু জোরে। নখের দাগ বসে লাল হয়ে গেল পাতলা চামড়ায়। ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে এলিজাবেথ। ঠোঁট কামড়ে দম আটকে কাপা কাপা চোখের পাতা আবার মেলে। এবার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম মনে হলো না। এটা সত্যি বাস্তব।
বেডসাইডের দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে যায়। দিন দুনিয়ার কুল কিনারাহীন হয়ে হাসতে থাকে খিলখিল করে। হাতের বাঁধনের থেকেও বড় সাইজের দুটি ডোরেমন সযত্নে ধরতে গিয়েও ব্যর্থ হয়। এতক্ষণ বিস্ময়ের কারণে ডোরেমন দুটোকে খেয়ালই করেনি এলিজাবেথ। নারীসুলভ আচরণে আত্মসমর্পণ করে আবেগী হয়ে ওঠে এলিজাবেথ ছোটবেলার কথা মনে করে। একসময় তার বাবা নিজ হাতে তার রুমটিও এভাবে সাজিয়েছিল তাদের ছোট কুঠির মধ্যে। ওর জন্য একটি ছোট রাজপ্রাসাদ তৈরি করেছিল। সেখানে ছিল না কোনো কমতি, শুধুই মায়া, ভালোবাসা এবং যত্ন। এলোকেশে অতি পরিচিত মধু মিশ্রিত মাতাল স্বরে স্তম্ভিত ফিরে পায় এলিজাবেথ। দরজার সামনে খাবারের ট্রে হাতে দাঁড়িয়ে থাকা কৃষ্ণ গহ্বরে তাকাতেই চোখ চলচল করে উঠল ওর। ঠোঁটের কোণে প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি। চোখ ভিজে এলো। ছুটে গিয়ে হামলে পড়ল পুরুষালী বৃক্ষপটে। অঝরে কাঁদতে থাকে। পুরুষটা রুক্ষ শক্তপোক্ত খসখসে হাতটা রাখলো এলিজাবেথের মাথায়। কিছুটা সময় দেয় এলিজাবেথকে নিজেকে সামলে নেওয়ার জন্য। দুর্বোধ্য মেয়েটি দীর্ঘ সময় পর প্রিয় মানুষের ছায়ায় আশ্রয় পেয়ে আর নিজেকে ধরে রাখতে পারে না। কান্না থামে না ওর, বরং ক্রমশ বাড়তে থাকে প্রতিটি মুহূর্তে। বৃক্ষপটের মালিকও যেন এই দৃশ্য থেকে এক অদ্ভুত তৃপ্তি পাচ্ছে। আটকে রাখতে চায় না নিজেকে। যুগান্তরের পর প্রিয় ছায়াটি কাছে পাওয়া, তাও আবার এত নিভৃতে, এক আশ্চর্য শান্তিতে ভরে তোলে বুক। মরুভূমির খড়খড় বুকে এক ঝিলিক বৃষ্টি যেন ফোঁটা ফোঁটায় ছড়িয়ে যাচ্ছে। একে অপরকে হারিয়ে ভুলে গেছে নিচে টুকরো কাচের খণ্ডাংশ। কিন্তু আর পারল কোথায়? এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে আড়ম্বরে ঘুমিয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে হৃদয় যতটা প্রশান্তি পেয়েছিল, এখন ঠিক তার থেকেও বেশি যন্ত্রণাদায়ক লাগছে সেই কান্না। আড়ষ্ট মেয়েটির কান্নার তীব্রতায় কেঁপে ওঠা প্রতিটি ঝাঁকুনি বুকের পাঁজরে হাতুড়ির আঘাতের চেয়েও গভীর। হৃদয় গহ্বরে যেন এক ঝড় ওঠে। লোকটা অস্থির হয়ে ওঠে এলিজাবেথের কান্না থামানোর জন্য। এই এলোকেশে এভাবে কেঁদো না পাখি, গলা বসে যাবে তো। কান্না থামায় না এলিজাবেথ। এই শ্রাবণের বাঁধ আজ এত সহজে থামবে না। ছটফট করতে থাকা মানবটি উপায় অন্তর না পেয়ে দুহাতের আঁচলায় চেপে ধরল এলিজাবেথের ভেজা দুটি গাল। কেঁদে কেঁদে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। কাপা কাপা চোখের পাতা মিলে তাকালো এলিজাবেথ। দুটো খাদযুক্ত দৃষ্টি একত্রিত হতেই মানবটির বুকে হিম শীতল হাওয়ায় ছেয়ে গেল। ঠোঁট গহ্বরে ফাঁক গলিয়ে বের হলো প্রশান্তিময় নিঃশ্বাস। কণ্ঠস্বর খাদে নেমে যায় এলিজাবেথের কান্নায়, অস্পষ্ট স্বরে আওড়ায়, আমি আবারও হেরে গেলাম। ভালো মানুষ যে সয় তাকেই কেন সারা জীবন সইতে হয়? বেঁচে থাকার শেষ হাসাটুকু হারিয়ে ফেললাম আমি। তোমার কিছু হয়নি এলোকেশে, এভাবে বলবে না প্লিজ। মানে না অচেতন মন। পাগলের মতো কাঁদতে থাকে এলিজাবেথ। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। মানবটিও হাঁটু ভেঙে বসলো এলিজাবেথের সামনে। অনুভব করলো মাত্র কয়েক ঘন্টা আগে তার রাজ্যে আগমন করা এই লাস্যময়ী নারীর কান্নাগুলো যেন বিঁধছে তার বৃক্ষপটে, যা মৃত্যুর যন্ত্রণার সমতুল্য। জমে থাকা সকল কষ্ট আজ উষ্ণতার চাদরে আবদ্ধ হয়ে মোমের মতো গলে ভেতরে তাণ্ডবীয় ঝড় তুলে দেয়। উন্মাদের মতো নিজের চুল টানতে থাকে এলিজাবেথ। মানবটি ঘাবড়ে গিয়ে আবারও বুকের সাথে শক্ত করে চেপে ধরে এলিজাবেথকে। ছোটার জন্য মোচড়ামুচড়ি করতে থাকে এলিজাবেথ। বুকের মধ্যে এলোপাথারি কিল ঘুষি দিয়ে যাচ্ছে, তাও ছাড়ে না মানবটি। অনড়ভাবে বুকের সাথে চেপে রেখে স্বাচ্ছন্দ্যে সব ব্যথায় সহ্য করে নিচ্ছে। কান্নার বেগের সাথে তীর তীর করে কাঁপতে থাকে এলিজাবেথের শরীর। আপনি আরো আগে কেন আসলেন না? ভালো মানুষ কেন আসলেন না? বলুন না। শান্ত হবে এলোকেশে, আমাকে ক্ষমা করে দাও। আমি সেই সময় দেশে ছিলাম না, থাকলে এমনটা কখনোই হতে দিতাম না। বিশ্বাস করো, নিজেকে শক্ত করো। আঘাতপ্রাপ্ত মানুষ এতদিন সব ভুলে গেলেও রব ভুলবে না। ক্ষতিগ্রস্ত ব্যক্তির প্রতিটি আর্তনাদ, প্রতিটি শব্দ, অডিও, ভিডিও, রেকর্ডিং সব কিছুই উপরওয়ালার কাছে মজুদ আছে। প্রতিশোধ যদি বান্দা নিত তাহলে অর্ধেক ভালো ছিল, কিন্তু শাস্তি যখন রব নিবেন
নিশ্চয়ই তার জগৎ অত্যন্ত কঠিন হবে। নিশ্চয়ই আমাদের রব সরিষার পরিমাণ জিনিস ভুলে না। হঠাৎ এলিজাবেথ শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে ধাক্কা মারল মানবটিকে। অতর্কিত ধাক্কায় বেগ পোহাতে না পেরে উল্টে পড়ে যেতে নিলেও সামলিয়ে নিল নিজেকে এক হাতের তালু দিয়ে মেঝেতে ভর দিয়ে। এলিজাবেথের হাত গিয়ে ছিটকে পড়ল ভাঙা কাচের টুকরোর উপর। তৎক্ষণাৎ পাতলা চামড়া ভেদ করে একদম ভেতরে ঢুকে যায় কাচ। গলগলিয়ে রক্ত বের হতে থাকে। এলিজাবেথ হাতের মাংসে বিঁধে থাকা রক্তাক্ত কাছের দিকে তাকিয়ে আওড়ায়, এগুলো আমার স্বপ্ন ভাঙা টুকরো কাজ, যা ছিল ভাঙা মনের গভীরে, আজ বদলে গিয়েছে সব। আবার ভেতরে ভেঙে চড়ে রক্তক্ষরণ হচ্ছে। এলোকেশি, স্টপ বিং সো চাইল্ডিশ। হাত থেকে রক্ত বের হচ্ছে, দেখি দেখতে দাও। এগোতে আসলে দূরে সরে যায় এলিজাবেথ। ঠোঁটের আগায় জড়ো হয়েছে তাচ্ছিল্যের হাসি, অথচ চোখ দিয়ে ঝরছে অঝোর শ্রাবণ, না বলতে পারা কষ্টের প্লাবন, যা কাতর চোখে তাকিয়ে থাকা মানবের কাছে তীরের ফলার ন্যায় যন্ত্রণাদায়ক। এবার গলায় কাঠিন্যতা বজায় রেখে বলল, এলোকেশি প্লিজ, ব্লিডিং বন্ধ করতে হবে। চোখে পানি সমেত অধর এলিয়ে হাসল এলিজাবেথ। জড়বস্তুর মতো জমে গিয়েছে একদম। আর মনে যে রক্তকরণ হচ্ছে, তা রক্তের প্লাবনে ফেসে যাচ্ছি আমি। অপর পাশ থেকে শোনা যায় বিলম্বহীন জবাব, দাগ গেঁথে যাওয়ায় ক্ষত সরানোর ক্ষমতা আমার নেই, তবে কথা দিচ্ছি প্রতিটি ক্ষতের দাগ শুভ্র ফুল দিয়ে ঢেকে দিব আমি। কেউ দেখবে না, কোনোদিনও না। আর আপনি? যদি বাক্য দ্বারাই আমায় নিয়ে, আমার দেখা নিয়ে, তবে নিজের চোখ দুটোকে নিজে হাতে নষ্ট করে দেব আমি। দেখব না আমি তোমার ক্ষতের দাগগুলো, তবুও সরিয়ে নিতে চাই আমি, মন থেকে চাই। সব মিথ্যে। আপন মানুষগুলোই যখন পারল দূরে ঠেলে দিতে, আর আপনি? এই আপনি তোমার, শুধুই তোমার এই আপনিটা। কিছু কিছু সম্পর্কে রক্তের বন্ধনের প্রয়োজন হয় না এলোকেশি। এভাবে কথার প্যাচে কথা বলে এলিজাবেথকে ব্যস্ত রেখে এগিয়ে গিয়ে খপ করে ধরে ফেলল এলিজাবেথের রক্তাক্ত হাত মানবটা। স্তম্ভিত ফিরে পায় এলিজাবেথ। এর মধ্যে মানবটি পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে হাতে চেপে ধরে। জোরাজুরি করতে থাকে এলিজাবেথ হাত ছাড়ানোর জন্য। একসময় গলা ছেড়ে চেঁচালো, আমাকে ছুবেন না, আমি অপবিত্র। এলিজাবেথের কথায় থমকে যায় মানবটি। স্তব্ধ হয়ে তাকাই এলিজাবেথের দিকে। তাকালো এলিজাবেথের গলায়। ভালো করে খেয়াল করলে দেখতে পাই এখনো এলিজাবেথের গলায় কালো ছোপ ছোপ দাগ স্পষ্ট। চোখ বুজে তপ্তশ্বাস ফেললো মানবটি। কয়েক মুহূর্তের জন্য আটকে রাখা নিঃশ্বাস ছেড়ে দিল দীর্ঘশ্বাসে। অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক, বরাবরের মতোই ঠোঁটের কোণায় অমায়িক হাসি। এলিজাবেথের হাতে রুমাল ভালোভাবে পেঁচিয়ে দিতে দিতে স্বাভাবিক গলায় বলল, তুমি পবিত্র ফুল, আকাশের সব থেকে উজ্জ্বল নক্ষত্র। যদি কোনো ঝড়ের কারণে নিজের আলো খুইয়ে ফেলো তুমি, তবে আমি সূর্য হয়ে তোমাকে আলোকিত করে নিজে জ্বলে পুড়ে সারকার হয়ে যাব। এলিজাবেথ তাকিয়ে থাকলো কৃষ্ণ গহ্বরের দিকে। মানুষটা কতটা সাবলীল গলায় বলে দিত কত জটিল থেকে জটিলতর কথাগুলো। এমনটাও হওয়ার কথা ছিল না। পাপের শহরে রাতের আধারে স্বেচ্ছায় শরীর আদান প্রদান স্বাভাবিক হলেও কেউ অযাচিতভাবে নিজের চরিত্র খোয়ালে কলঙ্কের দাগ বসিয়ে দেয় সমাজ। এলিজাবেথের অভিব্যক্তি শূন্যের কোঠায়। নিস্তেজ স্বরে বলল, মানে? মানবটি রুমাল দিয়ে কাটা জায়গা সুন্দর করে পেঁচিয়ে দিল। ওর হাতে লেগে থাকা রক্তগুলো নিজের গায়ে চাপানো পাঞ্জাবিতে রঙের মতো লাগিয়ে দিল। চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। বুঝতে পারে না এইরকম উদ্ভট কাজের কারণ। সাদা শুভ্র পাঞ্জাবি রক্ত জবার অঞ্জলি রঙে রাঙিয়ে দেয়। ম্ল্যান হাসলো লোকটা, হেসে বলল, লাগিয়ে দিলাম অপবিত্র রক্ত, নিজেও অপবিত্র হয়ে গেলাম। চলো এবার পবিত্র হয়ে একসাথে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে।
কথাগুলো বলার সময় লোকটার গলায় ছিল না বিন্দু পরিমাণ জটিলতা, জড়তা। নিরুদ্বেগ ভাব নিয়ে দ্বিধাহীনভাবে বলে দিল অবান্তর কথাগুলো, যেগুলো লোকটার মুখে একদমই মানায় না। ব্যক্তিত্ব, প্রফেশন কোনো দিক দিয়েই চাই না উদ্ভট কথাগুলো তার সাথে। এলিজাবেথের অবয়ব দেখে ফিচিল হাসলো মানবটি। পেলব দুহাত রাখে এলিজাবেথের গালে। মানবের হাতের স্পর্শ লাগতেই যেন কারেন্টের শর্ট লাগলো। ছিটকে দূরে সরে যায় এলিজাবেথ। সে এলিজাবেথের ইনসিকিউরিটি বুঝতে পেরে কিছুটা দূরে সরে বসে। ধাতস্থ গলায় বলে দিল এক অপ্রত্যাশিত কথা। বিয়ে করবে আমার এলোকেশে? মাথায় যেন বাজ পড়ল এলিজাবেথের। আকাশ থেকে চাঁদ টপকে পড়েছে, সোনার মতো চমকালো। মানে এইসব আপনি কি বলছেন? সবটা জানার পরেও? সবটা জেনেই বলছি এলোকেশে, আমার হও, সুযোগ দাও তোমাকে সুব্রতার রঙে রাঙিয়ে দিতে। গম্ভীর হয় এলিজাবেথের কণ্ঠস্বর। কোথায় আমি আর কোথায় কি যাতা বলল? এবারও বাক্য শেষ করার আগেই ছটফট করে উঠল মানবটি। ব্যগ্র গলায় বলল, এই আপনি তোমার, শুধুই তোমার এই আপনিটা। আমি পারবো না আপনাকে ঠকাতে, মাফ করবেন আমায়। আমাকে উদ্ধার করো এলোকেশি, প্লিজ। কপালে ভাঁজ ভাসমান হলো এলিজাবেথের। উদ্ধার মানে? তোমাকে হারানোর ভয়ে তিলে তিলে শেষ হয়ে যাওয়া থেকে রক্ষা করো আমাকে। হ্যাঁ, আমি জানি তুমি আমাকে হয়তো তেমনভাবে ভাবো না কখনো, কিন্তু আমি ভাবি, সেই শুরু থেকেই। সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম আমি, কিন্তু মাঝখান থেকে এক দমকা হাওয়া এসে সব উলটপালট করে দিয়েছে। অনেক কষ্ট করে আবারও তোমাকে ফিরে পেয়েছি এলিজাবেথ, আর হারাতে চাই না। প্লিজ আমার হয়ে যাও, তোমার সকল দায়িত্ব নিতে চাই আমি, সারিয়ে তুলতে চাই তোমার মনের ক্ষতগুলো। আপনার সুন্দর জীবনে আমি নোংরা লাগাতে চাই না, ভালো মানুষ। এলোকেশি, লুক অ্যাট মি পাখি। ঘুরে দাঁড়ানোর জন্য একটি শক্ত হাতের প্রয়োজন হয়। আমি তোমাকে আমার হাত বাড়িয়ে দিচ্ছি। দেখো যা হয়েছে তাতে তোমার কোনো হাত নেই। এভাবে নিজেকে গুটিয়ে রেখো না। আমরা চাইলে আবার নতুন করে সব শুরু করতে পারি। সব কিছু আমাদের হাতে নেই। জীবনে এমন অপ্রত্যাশিত অনেক কিছুই হয়। আমরা চাইলে শেষটা সুন্দর করতে পারি এলোকেশি। আমার স্ত্রী হিসেবে সমাজে স্বীকৃতি দিতে চাই তোমাকে, মুছে দিতে চাই তোমার সকল কলঙ্ক। চাঁদেও কিন্তু কলঙ্ক আছে, তবুও মানুষ সবসময় তার প্রিয় মানুষকে চাঁদের সাথে তুলনা করে। আর তুমি তো আমার বাগানে ফোটা সবচেয়ে রঙিন ফুল, যার স্নিগ্ধতা আর শুভতার হিংসে করে বাকি ফুল। তুমি শুধু হাতটা ধরো, আমি দেখিয়ে দিব সত্যিকারের সম্পর্কের মানে কি। বিরতিহীনভাবে কথাগুলো বলে হাত বাড়িয়ে দিল লোকটা। এলিজাবেথ ভেজা চোখে একবার তাকালো সুখের আশায় বাড়িয়ে দেওয়া হাতের দিকে, অতঃপর তাকালো কাতর দুটি চোখে। সহসায় চোখ বুজে কান্না চাপা কণ্ঠে বলল, আমি পারবো না আপনাকে কখনোই স্বামীর অধিকার দিতে। নিজের শরীরের উপর ঘৃণা চলে এসেছে আমার। ভালোবাসা মানে হলো আলিঙ্গন, আর আলিঙ্গন মানে হলো প্রচণ্ড জোরে শক্ত করে জড়িয়ে ধরা, যেন পাঁজরের ভিতরে পাঁজর ঢুকে যায়, হোক সেটা শারীরিক বা মানসিক। তোমার শরীর চাই না আমার এলোকেশি, শুধু চাই তুমি আমার পাশে থেকো শেষ অবধি। তোমার অনুমতি ছাড়া তোমার শরীরে স্পর্শ করব না আমি, কথা দিলাম। ভালোবাসার সমস্ত অনুভূতিগুলো হারিয়ে ফেলেছি আমি অপেক্ষা করব। টেক ইউর টাইম। যেদিন তুমি আমার ভালোবাসায় আত্মসমর্পণ করবে, সেদিন হবে আমার সবচেয়ে সুখের দিন। এই পৃথিবীতে সব থেকে খুশি থাকবো আমি সেদিন। সেই পর্যন্ত আমি অপেক্ষা করব, চেষ্টা চালিয়ে যাব তোমার মনের ভালোবাসা ফুল ফোটানোর জন্য। তবে শোনো, যেদিনই প্রেমের ফাঁদে পা দাও না কেন, অগ্রিম বার্তা দিয়ে নিয়মে, না হয় এত বড় ধাক্কা সহ্য করতে পারবো না। বলেই ফিক করে হেসে দেয় মানবটি। এলিজাবেথ নিষ্প্রভ কৃষ্ণ গহ্বরে। এলিজাবেথ নিষ্প্রভ দ্বিধাহীন নজরে তাকিয়ে থাকলো কৃষ্ণ গহ্বরে। অকুতভয়ী হৃদয় বেগতিক দোটানার সাক্ষী। বিষণ্ণ অনুভূতির মিলনে চুপসে যাওয়া মনে হাজারো দোটানা। অহর্নিশে বারবার কর্ণপাত হতে থাকে সেই ভয়ঙ্কর মুহূর্তের সময়গুলোতে করা আর্তনাদগুলো। মস্তিষ্ক নিউরন শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছে প্রতিটি আর্তনাদ। অনুভূতির জোয়ারে ভেসে অকস্মকরণের রক্তপথ কমাতে হলেও এলিজাবেথকে পারতে হবে। তারা হয়ে আর আকাশের মেঘে ভেসে থাকতে চাই না অধরা দিনের মতো। কাটক দিন তবুও কারোর আশায় চেয়ে না থেকে যন্ত্রণা বুকে বেয়ে মুছে ফেলতে হবে সেই ব্যথাগুলো, নতুন কারোর মাঝে নিজেকে বিলীন করে।
দোটানা থেকে বেরোতে পারে এলিজাবেথ। কেউ আসুক, ভালোবেসে ভরিয়ে দিক মন। আসুক এক নতুন সকাল, ভেঙে দিয়ে কালো অতীত বর্তমান রুদ্ধ করে স্তব্ধ আকাশে ঝিলিক দিয়ে উঠুক এক নির্মল বিশুদ্ধ দৃষ্টি। হৃদয় কপাটে আনাচে কানাচে দোল খাক করকরে সজীব বসন্তের দোলনা। এলিজাবেথ সব ভুলে চোখ জোড়ালো আলো নিয়ে মানুষটার কৃষ্ণ গহ্বরে তাকালো। যে কাতর চোখে তাকিয়ে আছে তার দিকে, চোখে এক রাশ উদ্বিগ্নতা, উৎকণ্ঠা, বাড়িয়ে রাখা হাত, আশাবাদী আশায়। অতীতকে এক মুহূর্তের জন্যে কালো অন্ধকারে ঠেলে দিয়ে বর্তমানে ফিরে আসে এলিজাবেথ। শুধু চাই বর্তমান, এমন একটা সময় যেখানে নেই কোনো জোর জবরদস্তির ধ্বংসযোগ্য পাপাচারে নিবিষ্ট অন্তহীন মরীচিকা। আছে শুধু নমনীয়তা, কোমলতা। ফোঁস নিঃশ্বাস ছাড়ে এলিজাবেথ। কাঁপতে থাকা হাত রাখলো পুরুষালী খসখসে কুটিল। দৃষ্টি যুগলের আলিঙ্গন দৃঢ় হলো। মানবটির ঠোঁট গহ্বরের ফাঁক গলে ছুটে চলল প্রাপ্তির হাসি। যেই হাসি মিশে গেল আকাশে বাতাসে। এলিজাবেথকে সাবধানে তুলে নিয়ে খাটে বসালো। কান্নার তোর কমে এলো এলিজাবেথের। শান্তির স্রোত বহমান মুখশ্রীতে। মানবটি এলিজাবেথের হাত দুহাতে আবদ্ধ করে নিল। নিদারুণ কোমল স্বরে বলল, এই যে আজ ছুলাম, বিয়ের আগে আর ছুবো না। আর কোনোদিনই তোমার অনুমতি ছাড়া তোমাকে ছুবো না। একটু পর কাজে আসবে, খেয়ে নাও। এলিজাবেথের হাত ছেড়ে ইন্টারক্রমে কল করে মেয়েটকে নতুন করে খাবার নিয়ে আসতে বলল। সে আবারও গিয়ে বসলো এলিজাবেথের পাশে। এলিজাবেথের অফিপ ব্যক্তি মলিন, মানবের চোখের তৃষ্ণা যেন মেটে না। অনড়ভাবে তাকিয়ে থাকলো এলিজাবেথের রক্তাক্ত মুখে। আমি কোথায় যাচ্ছি? দেওয়ান মঞ্জিলে। চমকে ওঠে এলিজাবেথ। রসগোল্লার মতো গোল গোল চোখ কোটর থেকে পারলে বেরিয়ে আসে। বিস্মিত স্বরে বলল, কতক্ষণ যাবত এখানে আছি? কাল রাত থেকে। এখন কটা বাজে? এখন সন্ধ্যা 7টা বাজে। চমকে উঠল এলিজাবেথ দ্বিতীয়বারের মতো। শুকনো ঢোক গিলে বলল, এতক্ষণ ঘুমিয়েছিলাম আমি। মানবটি অপরাধীর ন্যায় মাথা নত করে ফেলে। ঠোঁট কামড়ে স্মিত হেসে বলে, আসলে ক্লোরোফর্ম একটু বেশি পড়ে গিয়েছিল। এবার চোখ ছোট ছোট করে চাইল এলিজাবেথ। সরাসরি দৃষ্টিতে নিক্ষেপ করে নিকটে চুরের মতো চুপসানো মুখে বসে থাকা মানবে। ওটা আপনি ছিলেন? না, তোমাদের পাড়ার দস্যু পাগলা।